প্রত্যেকে হেডিং করো ফিজিক্যাল সায়েন্সের আজকে নতুন টপিক গ্যাসের আচরণ। দেখো এই টপিকটা যথেষ্ট কঠিন টপিক, কারণ এর মধ্যে প্রচুর ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আসতে লক্ষ্য করা যায়। আজকে আমরা পুরোপুরি থিওরিটিক্যাল কমপ্লিট করব, পরের দিন সেকেন্ড ক্লাসে আমরা মঙ্গলবার দিন নিউমেরিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব। কারণ গত বছরের জিএনএম এএনএমের পরীক্ষার কোশ্চেন থেকে দেখা যাচ্ছে যে অঙ্কের কিছু পার্ট কিন্তু আমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে করে রাখতে হবে। খুব কঠিন হয় না, ক্যালকুলাস সূত্রগুলো মনে থাকলে ক্যালকুলেশন করলে পারা যায়, তার জন্য কিন্তু থিওরিটা ভালো করে বোঝা দরকার। ওকে, চলো এই গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস, এখানে টপিক শুরু করার আগে যেটা আমাদের জানার দরকার, গ্যাস কাকে বলে, গ্যাস কি, কে বলবে? গ্যাস বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবে? গ্যাস বলতে আমরা কি বুঝি? দেখো, গ্যাস বলতে আমরা পদার্থের একটি বিশেষ অবস্থা বোঝাই। পদার্থের কটি অবস্থা? পদার্থের তিনটি অবস্থা মোটামুটি, গ্যাস, তরল, তারপরে কি, তারপরে কঠিন। জানি আমরা গ্যাসকে কি করে, গ্যাসকে যদি তাপ আমরা শুষে নিই বা তাপ যদি আমরা কমিয়ে দিই তাহলে তরলে পরিণত হয়, তরলকে আরও তাপে কমালে কঠিনে পরিণত হয়। একইভাবে কঠিনকে তাপ দিলে তরল হয়, আবার তরলকে আরও তাপ দিলে কি হয়? তরলকে আরও তাপ দিলে গ্যাস হয়। এই ব্যাপার, হ্যাঁ কি না? তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাস। তাহলে এই গ্যাসের আচরণ বা গ্যাসের ধর্ম বলতে কী কী ধর্ম বলতে পারি? দেখো, গ্যাস এমন একটা এমন একটা অবস্থা যার কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই। আমরা যে পাত্রে রাখবো সে পাত্রের মতো আকার ধারণ করবে বা সেই পাত্রকে দখল করবে, হ্যাঁ কি না? তাহলে এই চ্যাপ্টারে আমাদের দুটো আলোচ্য বিষয়, একটা হচ্ছে গ্যাসের আয়তন, দ্য ভলিউম অফ গ্যাস, আর একটা কি, আর একটা হচ্ছে গ্যাসের চাপ। এই দুটো কিন্তু আমাদের প্রধান আলোচ্য বিষয়। নোট ডাউন করো, গ্যাসের আয়তন, গ্যাসের চাপ। গ্যাসের আয়তন কাকে বলে? গ্যাসের আয়তন কাকে বলে? দেখো, গ্যাসের আয়তন বলতে কিন্তু প্রপার কোনো আয়তনের সংজ্ঞা আমরা বলতে পারবো না। এটুকু বলতে পারবো যেহেতু এর নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, যেটা যে পাত্রে আমরা রাখছি সেই পাত্রের মতো আকার বা আয়তন দখল করছে, তাকেই গ্যাসের আয়তন বলি। আয়তনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আয়তনকে প্রকাশ করি ভি দ্বারা। ওকে, অসুবিধা নেই। এবার আমাকে বলতে পারবে আয়তনের একক কী? আয়তনের একক কী বলা যাবে? দেখো, আয়তনের একক নোট ডাউন করে নাও, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার কিউব, হ্যাঁ কি না? আর এসআই পদ্ধতিতে কি? এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার কিউব, মনে থাকবে, হ্যাঁ কি না? তবে সবথেকে বেসিক ব্যবহার বা ব্যবহারিক একক যদি বলি তাহলে কি বলবো? ব্যবহারিক একক হলো লিটার। ব্যবহারিক একক, আয়তনের ব্যবহারিক একক হচ্ছে লিটার। আমরা প্রত্যেকেই জানি এত লিটার জল, এত লিটার দুধ, লিটার। এবার বলতে পারবে লিটারের সঙ্গে সেন্টিমিটারের কী কিউবের কী সম্পর্ক? এগুলোই কিন্তু কোশ্চেন আসে। 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব, মনে থাকবে। অঙ্ক করার সময় কিন্তু এই ট্রান্সফরমেশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, খুব গুরুত্বপূর্ণ। কোনো অসুবিধা নেই আশা করি। চলো এবার চলে এসো চাপে। গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসের চাপ কাকে বলে এটা কিন্তু কোশ্চেনে পরীক্ষায় আসে। কাকে বলে? কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসের অণুগুলি যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। লিখে নাও, কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে, কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে, গ্যাসের অণুগুলি, ভালো করে নোট ডাউন করো, ভালো করে পড়ে নেবে, গ্যাসের অণুগুলি যে বল প্রয়োগ করে তাকে ওই গ্যাসের চাপ বলে, মনে থাকবে, হ্যাঁ কি না? ইম্পর্টেন্ট সংজ্ঞা কিন্তু, এই সংজ্ঞাটা ভালো করে নোট ডাউন করে নাও। এই সংজ্ঞা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় যে আবদ্ধ পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হচ্ছে তাকেই গ্যাসের চাপ বলে। তাহলে চাপকে আমরা কী দ্বারা প্রকাশ করি? যেমন আয়তনকে ভি দ্বারা প্রকাশ, চাপকে আমরা প্রকাশ করব কী দ্বারা? পি দ্বারা। পি মানে কি? প্রেসার, হ্যাঁ কি না?
তাহলে লিখে নাও গ্যাসের চাপ ইজ ইকুয়াল টু কী হয়, বল বাই কী হবে, ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। মনে থাকবে? তাহলে শর্ট ফর্মে লিখে দিলে কি বলতে পারি যে প্রেসার পি ইজ ইকুয়াল টু বল মানে কি এফ, ক্ষেত্রফল মানে কি এ। তাহলে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এই ছোট ছোট কিন্তু এইভাবে আমাদেরকে কোনো এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখাটা খুব উচিত বা দরকার। এগুলো না মনে রাখলে কিন্তু অঙ্কন করতে আমরা মনে রাখতে পারবো না। তাহলে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট, একক। সিজিএস একক কী হবে, কী মনে হয়? সিজিএস একক আর এসএ একক কী হবে? দেখো সিজিএস একক কী হয়, বলের সিজিএস একক কী, কে বলতে পারে? বলের সিজিএস একক কী? ডাইন, ভেরি গুড, ডাইন। আর এরিয়া বা ক্ষেত্রফলের সিজিএস একক কী? সেমি স্কোয়ার। তাহলে ডাইন পার সেমি স্কোয়ার, কোনো সমস্যা নেই। চলো, আর এসআইয়ের ক্ষেত্রে কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। কেন নিউটন পার মিটার স্কোয়ার বললাম আশা করি বুঝতে অসুবিধার কথা নয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই নিউটন পার মিটার স্কোয়ার একে একটা বিশেষ নামে ডাকা হয়, বলতে পারবে কি ডাকা হয়? পাস্কাল। এই নিউটন পার মিটার স্কোয়ারও যা, পাস্কাল বা পিএও তাই, কোনো সমস্যা নেই। এসন্ন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কী জানলাম? গ্যাসের আয়তন, গ্যাসের চাপ, এদের পারস্পরিক একক, এই এককগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলো, কোনো ডাউট, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। বোঝা গেছে? রিপ্লাই করো প্রত্যেকে। পূজা বুঝতে পেরেছো? সালমা বোঝা গেছে? দেখো রিপ্লাই করো, না করলে কিন্তু এগোনো যাবে না। কেন এই চ্যাপ্টারটা প্রতিটা পয়েন্ট খুব মানে প্রতিটা স্টেপ কিন্তু ইম্পর্ট্যান্ট। কেন এই চ্যাপ্টারের ওপর অঙ্ক নির্ভর করছে। ঠিক আছে, আমি ধীরে ধীরে করাবো, কারণ তোমরা অনেক দিন হয়ে গেল এই 9, 10-এর পড়া বা 11, 12-এর সায়েন্স না থাকলে যে ফিজিক্যাল সায়েন্সের যে অঙ্ক হয়, এটা কিন্তু তোমরা অনেকেই মানে ভুলে গেছো বা অঙ্ক করতে একটা ভয় কাজ করতে পারে। এই কারণে কিন্তু আমি বহু ধীরে ধীরে করাবো। তোমাদের একটাই কাজ থাকবে যে ফর্মুলাগুলো ভালো করে মনে রাখা, ফর্মুলাগুলো মনে রাখলে তার রেসপেক্টে অঙ্ক কীভাবে করতে হয় সেগুলো দেখা। এবার আরেকটা জিনিস বলে রাখি, যেটা সমস্যা ক্রিয়েট হয় যখন কোনো ফর্মুলা ইউজ করব, ফর্মুলা বা অঙ্ক করব, তখন আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে একক। যেমন সিজিএস থেকে সিজিএসে রাখা, এসআই থেকে এসআই রাখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বা অঙ্কে এমন কিছু জিনিস দেয়া থাকবে যেগুলোকে আমাদের একক পরিবর্তন করতে হবে, বিশেষ করে চাপের ক্ষেত্রে, বিশেষ করে চাপের এককের ক্ষেত্রে। এগুলো আমি পরপর নোট ডাউন করাচ্ছি, একটু ভালো করে নোট ডাউন লিখে নেবে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ভালো করে দেখো, চাপ হচ্ছে এমন একটা রাশি যার এই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল ছাড়াও অনেকগুলো একক বর্তমান। নেক্সট একটা হেডিং করো, চাপের বিভিন্ন একক। নেক্সট হেডিং করো, চাপের বিভিন্ন একক। ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে বা এটা অঙ্কে ব্যবহার করতে হতে পারে। দেখো চাপের বিভিন্ন একক। দেখো চাপের এককের মধ্যে প্রথম যে আমরা এককটা পড়লাম কি 1 পাস্কাল। পাস্কাল পড়েছি, তাহলে আমরা কি জানি? পাস্কালও যা, নিউটন পার মিটার স্কোয়ারও তাই। তাহলে বলতে পারি 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো নিউটনকে আমি এন হিসাবে লিখলাম, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ফার্স্ট কনভার্সান ঠিক নয়, যে পাস্কালও যা, নিউটন পার মিটার স্কোয়ারও তাই। এবার আমরা এই পাস্কাল ছাড়াও যে একক পড়ব সেটা কি? সেটা হচ্ছে অ্যাটমসফেরিক একক, যেটাকে আমরা শর্ট ফর্মে কী বলতে পারি? বায়ুমণ্ডলীয় চাপ বা এটিএম বলি। ওকে, তোমরা লিখে রাখতে পারো 1 বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে 1 অ্যাটমসফেরিক প্রেসার ইজ ইকুয়াল টু, নোট ডাউন করবে, 101.3, ভালো করে লিখবে, 101.3 ইন্টু 10⁻³ পাস্কাল। মনে থাকবে, হ্যাঁ কি না? এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 ATM ইজ ইকুয়াল টু 101.3 ইন্টু 10⁻³ পাস্কাল। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? চলো, এবার আরেকটা একক পাওয়া যায় অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে, যেটাকে আমরা বলি
পারস্তম্ভ চাপ। তাহলে এই লিখতে পারি 1 বায়ুমণ্ডলের চাপ ইজিক্যাল টু 76 সেন্টিমিটার পারস্তম্ভ। পারস্তম্ভকে কী বলি আমরা? এইচজি। পারদকে আমরা এইচজি বলি। তাহলে বলতে পারি যে 1 অ্যাটমসফেরিক প্রেসার ইজ ইকুয়াল টু 76 সেন্টিমিটার পারস্তম্ভ চাপ। কোনো অসুবিধা নেই। ইজ ইকুয়াল টু লিখে রাখো, পরপর ট্রান্সফরমেশন হয় দেখো। 1 ATM ইজ ইকুয়াল টু 760 টর। তাহলে টরও কিন্তু আর একটা বিশেষ চাপের একক, মনে থাকবে হ্যাঁ কি না? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরপর কোশ্চেন আসে। হয়েছে? চলো, আর একটা বহুল ব্যবহৃত একক কি? আর একটা বহুল ব্যবহৃত একক হচ্ছে বার। তাহলে নোট ডাউন করে নাও। 1 বার ইজ ইকুয়াল টু 10⁵ পাস্কাল। মনে থাকবে 1 বার ইজ ইকুয়াল টু 10⁵ পাস্কাল। তারপরে নোট ডাউন করবে 1 বার ইজ ইকুয়াল টু 0.9869 অ্যাটমসফেরিক প্রেসার ATM। ওকে, অসুবিধা নেই। তারপরে নোট ডাউন করো 1 বার ইজ ইকুয়াল টু 750.062 টর। ওকে, হ্যাঁ কি না? চলো, লাস্ট নোট ডাউন করবে 1 ATM ইজ ইকুয়াল টু 1.013 বার। ওকে, তাহলে দেখো যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো। এগুলো কিন্তু প্রত্যেকটা কার একক? প্রত্যেকটা ডিফারেন্ট টাইপস অফ চাপের একক এবং তাদের মধ্যে আন্তঃসম্পর্ক বা নিজেদের মধ্যে সম্পর্ক। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এই 8-9টা সম্পর্ক যেন তোমাদের মুখস্থ থাকে, কারণ এর অ্যাপ্লিকেশান আমরা অঙ্ক করানোর সময় করাতে পারবো। হয়েছে? প্রত্যেকে লিখতে পেরেছো? রেসপন্স করবে। লেখা হয়েছে? এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু সমস্যা হবে। সমস্যা মানে কি? মানে এগোতে পারবো না এই চ্যাপ্টারটাকে। বোঝা গেছে? এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে না যায়নি বোঝা? প্রত্যেকে বুঝতে পেরেছো? রেসপন্স করবে। হয়েছে তো? চলো তাহলে দেখো, এবার দেখো, এই আমরা গ্যাসের আয়তন পড়লাম, চাপ পড়লাম। এবার আমরা যাব বিভিন্ন রকম গ্যাসীয় সূত্রাবলী। নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন গ্যাসীয় সূত্রাবলী। নেক্সট নোট ডাউন করো, বিভিন্ন গ্যাসীয় সূত্রাবলী। গ্যাসীয় সূত্রাবলী মোটামুটি 3-4টে সূত্র পড়লেই আমাদের হবে। দেখো, গ্যাসীয় সূত্রাবলী ডিটেলসে পড়তে হবে, একটু গভীরভাবে দেখে নাও। দেখো, গ্যাসীয় সূত্রাবলীর মধ্যে প্রথমেই আমাদের যে সূত্র পড়তে হবে সেটা কি? 1 নম্বর লিখে রাখো, বয়েলের সূত্র। আমরা ক্লাস 9-এ কিন্তু পড়েছি বয়েলের সূত্র। দেখো, বয়েলের সূত্রের কেউ বিবৃতিটা বলতে পারবে? কারোর কি মনে আছে? বয়েলের সূত্রের বিবৃতি? দেখো, মনে থাকতেও পারে, না থাকাটাও অপরাধ কিছু নয়, ভুলে যেতে পারে সময়ের সঙ্গে। লিখে রাখো যে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোনো অসুবিধা নেই, মনে থাকবে। দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি কি স্থির থাকছে? স্থির থাকছে উষ্ণতা স্থির আর নির্দিষ্ট ভরের গ্যাস, তাহলে ভর স্থির। হ্যাঁ কি না? সম্পর্কটা কার মধ্যে তৈরি হচ্ছে? সম্পর্কটা তৈরি হচ্ছে আয়তনের সঙ্গে কার? চাপের। যে দুটো আমি এক্ষুনি লেখালাম, হ্যাঁ কি না? চাপ আর উষ্ণ নিয়ে তো আলোচনা করলাম। তাহলে আয়তনটা কার সঙ্গে ব্যস্তানুপাতিক? চাপের সঙ্গে। এবার বলো, আয়তনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? বলেছি, বলবে কী দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। আর চাপকে কী দ্বারা প্রকাস করি?
পি দ্বারা। তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা ভুলে গেলো তারা দেখে নাও, ব্যস্তানুপাতিক চিহ্নটাকে আমরা এইভাবে লিখি, ব্যস্তানুপাত মানে 1/। তাহলে ভি ভ্যারিজেস এটাকে বলে ভ্যারিজেস বা ভেদ, এটা ভেদ চিহ্ন। তাহলে ভি ভ্যারিজেস 1/p। কখন এটা পসিবল? যদি উষ্ণতা ও ভর স্থির থাকে, হ্যাঁ কি না? যদি উষ্ণতা ও ভর স্থির থাকে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভি ভ্যারিজেস 1/p। কোনো ডাউট থাকলে বলো, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। হয়েছে? তাহলে দেখো, আমরা কোনো সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন করতে গেলে একটা ধ্রুবক গুণ করি। তাহলে বলতে পারি পি ভ্যারিজেস k/p, একটা ধ্রুবক গুণ করলাম। তাহলে তার পরের স্টেপে বলতে পারি পিভি ইজিক্যাল টু কে মানে ধ্রুবক, কে মানে ধ্রুবক। তাহলে কি বলতে পারলাম? পিভি ইজিক্যাল টু কে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতেই পারি যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের যদি উষ্ণতা স্থির থাকে, তাহলে যদি P1 চাপে আয়তন V1 হয় এবং P2 চাপে আয়তন V2 হয়, ওকে, P1 চাপে আয়তন V1, P2 চাপে আয়তন V2, তাহলে কি বলতে পারি? P1 V1 ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু ধ্রুবক, হ্যাঁ কি না? বলা যায় কি না? এর মধ্যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এই ফর্মুলাটা আমরা কিন্তু বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করব। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? তোমরা যেভাবে লিখলাম লিখে নাও। যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড বা যাদের এই টাইপের প্রবলেম করতে অসুবিধা হয় তারা শুধু এইটুকু পার্ট মুখস্থ রাখবে, P1 V1 ইকুয়াল টু P2 V2। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে রেসপন্স করো, বোঝা না গেলে বলো। দেখো ধীরে ধীরে বলছি, কোনো সমস্যা হলে বলবে আমাকে। হয়েছে? সুজাতা বোঝা গেছে? পূজা বোঝা গেছে? সুস্মিতা বুঝতে পেরেছো? একটু দেখে নাও ভালো করে। সীমা বোঝা গেছে? সালমা বুঝতে পেরেছো? মধুমিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে চলো। এবার দেখো এবার একটা আমার জিনিস জানার দরকার, লেখচিত্র। আমি যতটা ডেপথলি ঢোকার দরকার আমি যাচ্ছি, কারণ পরীক্ষায় যথেষ্ট কঠিন কোশ্চেন আসে। নোট ডাউন করো লেখচিত্র। এর লেখচিত্র, দুটো লেখচিত্র কিন্তু আমাদের করতে হবে। লেখচিত্র কীভাবে হচ্ছে যদি বুঝতে নাও পারো, লেখচিত্রটা কেমন দেখতে সেটা দেখে নিতে হবে। দুটো লেখচিত্র, একটা লেখচিত্র 2 নম্বর। ফার্স্ট লেখচিত্র কার সঙ্গে কার? ফার্স্ট লেখচিত্র হচ্ছে পি এর সঙ্গে পি ভার্সেস ভি, চাপের সঙ্গে আয়তনের। যদি চাপের সঙ্গে আয়তন আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা লেখচিত্র অঙ্কন মোটামুটি ছোটোবেলা থেকে দেখেছি, ক্লাস 9-10 থেকে, যে লেখচিত্রে দুটো বাহু হয়, দুটো অক্ষ হয়, একটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ। একটাকে ভুজ বলি, একটাকে কোটি বলি, হ্যাঁ কি না? এটা কোটি, এটা ভুজ। তাহলে এই বরাবর যদি আমি ভিকে ধরি, এই বরাবর যদি আমি পিকে ধরি, ভালো করে ধরো, এখানে যদি ভিকে ধরি, এখানে যদি পিকে ধরি, তাহলে লেখচিত্রটা কেমন দেখতে হয়? লেখচিত্রটা এই রকম হয়, মনে থাকবে। এরকম একটা কার্ভ সরলরেখা এরকমভাবে কিন্তু থাকে, যাকে বলা হয় কি? সমপরাবৃত্তাকার। নোট ডাউন করো, সমপরাবৃত্ত। কোশ্চেন তাহলে কেমন আসে? এরকম আসতে পারে, নিচের কোনটি বয়েলের সূত্র অনুযায়ী পি ভার্সেস বি এর আদর্শ লেখচিত্র? বা এরকম কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় যে বয়েলের সূত্র অনুযায়ী পি ভার্সেস বি এর লেখচিত্রের প্রকৃতি কেমন? তাহলে প্রকৃতি কেমন? সমপরাবৃত্তাকার। বলো, বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? বোঝা গেছে? একটু টাফ লাগতে পারে, কিন্তু তোমাদেরকে করতে হবে। হচ্ছে, চলো নেক্সট আর একটা করতে হয়, পিভি ভার্সেস পি। যদি ভি ও পি এর গুণফলের সঙ্গে যদি পি এর লেখচিত্র অঙ্কন করা হয়, তাহলে কীরকম লেখচিত্র অঙ্কিত হবে? দেখো, তাহলে এই অক্ষ বরাবর পি ধরবো, এই অক্ষ বরাবর পিভি ধরবো। তাহলে পিভি সবসময় কী হয়? ধ্রুবক। তাহলে এ লেখচিত্র হবে পি অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। বলো, বোঝা গেছে? এই দুটো লেখচিত্র কীরকম দেখতে হয় তোমাদের কিন্তু না, যদি মনে হয় যে স্যার বুঝতে পারিনি, দেখো না বুঝতে পারলেও তোমাদের কিন্তু লেখচিত্রটা কেমন দেখতে হয় দেখে হলেও তোমাদের মনে রাখতে হবে। হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? কোনো সমস্যা নেই তো?
আরে রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, চল এরপরে দেখো এই গেল বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র মনে রাখতে হবে কোনটা? বয়েলের সূত্রে বিবৃতি মনে রাখা প্রয়োজন। বিবৃতির সঙ্গে গাণিতিক রূপের P1 V1 = P2 V2, তারপরে উভয় প্রকার গ্রাফ, কোনো সমস্যা নেই। এরপরে আমার যেটা জানার দরকার বা যে সূত্রে চলে যাব 2 নম্বর নিয়ে নোট ডাউন করো, চার্লসের সূত্র। চার্লসের সূত্র, চার্লসের সূত্র ভালো করে দেখো। চার্লস সূত্রের বিবৃতিটা কিন্তু বড্ড কঠিন, আমাদের কঠিন বিবৃতি মনে রাখতে হবে, তার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে একটা সিম্পল বিবৃতি আমি বলে দেবো। তাহলে নোট ডাউন করে নাও যে চাপ স্থির থাকলে, এখানে কিন্তু চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, লিখে নাও, চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যে আয়তন হয়, তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মনে থাকবে? এই হলো আমার চার্লসের সূত্র। এই চার্লস সূত্র কিন্তু এইভাবে এই স্টেটমেন্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি বলেছে এখানে কে স্থির থাকবে, এখানে চাপ স্থির, তার সঙ্গে ভর স্থির। তাহলে ফ্যাক্টর করবে কার সঙ্গে? ফ্যাক্টর করবে আয়তন আর কে? উষ্ণতা। তাহলে মনে থাকবে। তাহলে আমাদের হাতে কি বয়লার চার্লস সূত্রের ক্ষেত্রে কি ফ্যাক্টর? 3টে, চাপ, আয়তন, উষ্ণতা। বয়েলে উষ্ণতা ফিক্স ছিল, চাপের সঙ্গে আয়তন ব্যাসের সঙ্গে পরিবর্তিত হতো, এখানে চাপ স্থির, আয়তনের সঙ্গে উষ্ণতা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই যে 1/273 অংশ বলা হচ্ছে, এটা কিভাবে এলো? এটা এসছে কিন্তু পরীক্ষালব্ধ মানের ভিত্তিতে। তাই ভালো করে নোট ডাউন করে নাও, 1/273 এই ভগ্নাংশটিকে কি বলা হয় কেউ বলতে পারবে? বৈশাখী বলা যাবে? এই ভগ্নাংশকে কি বলা হয়? নোট ডাউন করো, এই ভগ্নাংশকে গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয়। গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয়। ওকে, কোশ্চেন আসে কিন্তু, আন্ডারলাইন করে রাখো, গ্যাসের আয়তন গুণাঙ্ক। বোঝা গেছে কাকে? এই 1/173 অংশটাকে। কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? মনে থাকবে? চলো এবার একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে এই যে পড়লাম, এই যে 1/273 অংশ, এর গুরুত্ব কি? এর গুরুত্ব নিশ্চয়ই আছে। এর গুরুত্বটা কি? পরম শূন্য উষ্ণতা বা পরম উষ্ণতা। ওকে, পরম উষ্ণতা কাকে বলে? পরম উষ্ণতা একটা হেডিং করো, পরম উষ্ণতা। কেউ বলতে পারবে পরম উষ্ণতা কি? আগের বারই কিন্তু কোশ্চেন এসেছিল জিএনএমের কোশ্চেন এই পরম উষ্ণতা থেকে। পরম উষ্ণতা বলতে কি বুঝি আমরা? কে বলবে? কারো কোনো ধারণা আছে? একদমই সুন্দর, ভেরি গুড, সুন্দর। নোট ডাউন করো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। গ্যাসের আয়তন শূন্য হয়। ওকে, এই যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কি বলা হয়? এই তাপমাত্রাকে বলে পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতা বা তাপমাত্রা যাই বলতে পারো, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতা বলে। ওকে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু। এবার এই পরম শূন্য উষ্ণতা
এর ওপর ভিত্তি করে ভালো করে শোনো, এই পরম শূন্য উষ্ণতার উপর ভিত্তি করে একটা বিশেষ স্কেল আমরা পরিমাপ করি, যে স্কেলটায় কি বলা হয়, যে স্কেলটাকে বলা হয় পরম স্কেল। পরম স্কেল কাকে বলে? পরম স্কেল। দেখো আমরা স্কেল করকম বুঝি? তাপমাত্রা স্কেল করকম বুঝি? 3 রকম, হ্যাঁ কি না? সেন্টিগ্রেড স্কেল, ফারেনহাইট স্কেল। জানি আমরা সেন্টিগ্রেড স্কেলে জলের উষ্ণতা কত হয়, মানে জলের বরফের উষ্ণতা কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ কি না? ফারেনহাইটে কত হয়? 32 ডিগ্রি। আর সেন্টিগ্রেডে জল ফোটে কতটায়? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর ফারেনহাইটে কতটা ফোটে? 212 ফারেনহাইটে ফোটে। কিন্তু দেখা যাচ্ছে এই সূত্রের পরে একটি বিশেষ স্কেল আবিষ্কার হচ্ছে, যাকে বলি পরম স্কেল। পরম স্কেল কাকে বলে? পরম স্কেল কি? পরম স্কেল হলো যেখানে, ভালো করে শুনবে, যেখানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 ধরা হচ্ছে। 0 কি? 0 কেলভিন ধরা হচ্ছে। 0 কে, ওকে, 0 কে ধরা হচ্ছে। 0 কে মানে 0 কেলভিন ধরা হচ্ছে। কাকে? এই -273টাকে। তাহলে -273টাকে যদি 0 কেলভিন ধরে কোনো স্কেল তৈরি করা হয়, সেই স্কেলটাকে কি বলা হয়? সেই স্কেলটাকে বলা হয় কি? সেই স্কেলটাকে বলা হয় পরম স্কেল। মনে পরম স্কেল, পরম স্কেল একদমই কারেক্ট, যেটা বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে কেলভিন স্কেল বলা হয়। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? মনে থাকবে? কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে বলবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করে নাও, যে একটা পয়েন্টের সঙ্গে অ্যাড করে রাখো, যে সেন্টিগ্রেড স্কেলে সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতা কত বলতে পারবে? এক্ষুনি বললাম, কত হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। -273 এর সঙ্গেই কোশ্চেন আসে। এটা তো সেন্টিগ্রেড বা সেলসিয়াস কেসে বললাম, সেন্টিগ্রেড স্কেলও যা, সেলসিয়াস স্কেলও তাই, হ্যাঁ কি না? কিন্তু যদি এই কোশ্চেন করা হয় যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা কত? পরম শূন্য উষ্ণতা কত? -459.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি গুড, সুন্দর, ভেরি গুড। 459.4 ডিগ্রি ফারেনহাইট। এই ইনফরমেশান পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুন্দর, একদম পারফেক্ট। এটা কিন্তু কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে, মনে থাকবে, হ্যাঁ কি না? চলো ভালো করে দেখো। এরপর যেটা জানা দরকার, যে চার্লস সূত্রটা আমি পড়লাম, কিন্তু এর একটি বিকল্প রূপ আছে। বিকল্প রূপটা কি? এই বিকল্প রূপটাই কিন্তু বেশি ব্যবহার হয়। কি রূপ? লিখে রাখো বিকল্প রূপ, ব্যাকেট লিখে রাখো চার্লসের সূত্র। বিকল্প রূপ বলতে কি? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। ওকে, নোট ডাউন করো। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে কার ফ্যাক্টর? কে স্থির? চাপ স্থির, ভর স্থির। কার মধ্যে ফ্যাক্টর হচ্ছে? আয়তনের সঙ্গে উষ্ণতার, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। আর বয়েলের সূত্রে কার ফ্যাক্টর হতো? বয়েলের সূত্রে স্থির থাকতো উষ্ণতা আর ভর, ব্যস্তের মধ্যে সম্পর্ক কার মধ্যে? আয়তন ও চাপের মধ্যে। তাহলে বলতে পারি এখানে আয়তনকে আমরা কী আকারে প্রকাশ করি? কী দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে, হ্যাঁ কি না? উষ্ণতায় কী দ্বারা প্রকাশ করি? উষ্ণতার টেম্পারেচার টি দিয়ে। তাহলে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে ডাইরেক্ট ভ্যারিয়েস বলতে পারি যে ভি ভ্যারিয়েস টি। আর ব্যস্তের মধ্যে হলে কী হয়? ভি ভ্যারিয়েস 1/t হতো, যেমন আগেরটায় করেছিলাম ভি ভ্যারিয়েস 1/p। ব্যাকেট লিখে রাখো কী স্থির? যখন চাপ ও ভর স্থির, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এবার যখন জিনিস স্থির থাকে, যখন কোনো কিছু স্থির থাকে,
তখন একটা সরি বলছি, যখন কোনো কিছু সমানুপাতিক হয় একটা ধ্রুবক গুণ করলে সমান হয়ে যায়। ধরলাম একটা ধ্রুবক কে গুণ করেছি, হ্যাঁ কি না, গুণ করতেই পারি, তাহলে বলতে পারি ভি বাই কে টি ইজিক্যাল টু কে ইজিক্যাল টু ধ্রুবক, হ্যাঁ কি না, কোনো অসুবিধা হলে বলবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ভি বাই টি ইজিক্যাল টু কে হবে তো, জাস্ট অঙ্কের মতো আমি টিটাকে নিচে নামালাম। তাহলে ভালো করে শোনো, যদি V1 আয়তনের জন্য উষ্ণতা T1 হয় এবং V2 আয়তনের জন্য উষ্ণতা T2 হয়, তাহলে কি বলতে পারি, V1 বাই T1 ইজিক্যাল টু V2 বাই T2 ইজিক্যাল টু ধ্রুবক। বলতে পারি কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। V1 বসালাম, T1 বসালাম, V2 বসালাম, T2 বসালাম, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি। ভালো করে দেখো, আশা করি বুঝতে পারো, কোনো সমস্যার কিছু নেই। এই V1টাকে ভি এর তলা নিয়ে এলাম, টিটাকে উঠিয়ে দিলাম, তাহলে V1 বাই V2 ইজিক্যাল টু T1 বাই T2 ইজ ইকুয়াল টু ধ্রুবক। বলতে পারি। তোমরা শুধুমাত্র এইটাকে বক্স করে রাখো, এইটাকে শুধু যেন মুখস্থ থাকে যে V1 বাই V2 ইজিক্যাল টু T1 বাই T2। কারো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। কে বুঝতে পারলে না রেসপন্স করো আমাকে। বোঝা গেছে? বলো বলো বলো, কোনো ডাউট থাকলে বলো আমাকে প্রত্যেকে। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই, চলো। তাহলে এই গেল আমার চার্লসের সূত্র। দেখো, বয়েলের সূত্র পড়ালাম, চার্লস সূত্র পড়লাম। তাহলে একটা জিনিস বুঝতে পারলে যে বয়েলের সূত্রে যে ধ্রুবক ছিল চার্লস সূত্রে সেইটা ধ্রুবক নেই, হ্যাঁ কি না? তাহলে তিনটে ফ্যাক্টর কাজ করছে, চাপ, উষ্ণতা আর হচ্ছে আয়তন। তাহলে বয়েলের সূত্রে কার কার সঙ্গে, আয়তনের সঙ্গে চাপের যখন উষ্ণতা স্থির, আর চার্লসের সূত্র আয়তনের সঙ্গে উষ্ণতা যখন চাপ স্থির, হ্যাঁ কি না, কোনো সমস্যা নেই। চলো নেক্সট হেডিং করো, গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাভোগাড্রো প্রকল্প। নেক্সট নোট ডাউন করবে, অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প দেখো, এই অ্যাভোগাড্রো প্রকল্পের কি বলেছে দেখো। বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটি বিশেষ প্রকল্পের কথা উল্লেখ করে গেছে। এটা কিন্তু আমাদের অ্যাভোগাড্রো প্রকল্প নামে পরিচিত। যে প্রকল্পের স্টেটমেন্টটা আমাদের মনে রাখা প্রয়োজন, কেউ স্টেটমেন্টটা বলতে পারবে? মনে আছে কারুর? নোট ডাউন করে নাও। একই চাপ ও উষ্ণতা, অর্থাৎ এখানে কাকে স্থির করে দিচ্ছে, চাপকেও স্থির করে দিচ্ছে, উষ্ণতাকেও স্থির করে দিচ্ছে। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান। আমরা পড়েছিলাম কিনা এটা? সমান সংখ্যক অনুবর্তমান মনে থাকবে। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান। এবার এই অনুসংখ্যাটাকে কি বলি? এই অনুসংখ্যাটাকে বলা হয় কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এই অনুসংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা নাম্বার অফ অ্যাভোগাড্রো এন এ হিসাবে প্রকাশ করি। এই এন এর মান কত কেউ বলা যাবে? লিখে নাও, 6.022 ইন্টু 10⁻23। এই মানটা কিন্তু ইম্পর্টেন্ট। মনে পড়েছে? তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো সংখ্যা। ডাউট ক্লিয়ার? কোনো অসুবিধা হলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? চলো, এর আওতায় একটা ছোট্ট করে সূত্র বলে লিখে রাখো। এই অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা কি সূত্র পাই? তাহলে সূত্র একটা আছে, কি সূত্র? এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি এখানে কি স্থির থাকছে? চাপ ও উষ্ণতায়। লিখে রাখো, স্থির চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তার মোল সংখ্যার
সমানুপাতিক। তার মোল সংখ্যার সমানুপাতিক। মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো অ্যাকচুয়ালি মূল সংখ্যা কথাটা কি, মূল সংখ্যা মানেই হচ্ছে ভর। আমরা ভর না লিখে মূল সংখ্যাটা বললাম, কোনো অসুবিধা নেই। তাহলে বলতে পারি আয়তনটা ফ্যাক্টর করছে কার সঙ্গে, মূল সংখ্যা। তাহলে আয়তনকে আমরা কি বলতে পারি, ভি বলা যায়। ভি সমানুপাতিক কি বলতে পারি, এন। যখন কে স্থির, যখন পি চাপ ও উষ্ণতা, টি স্থির। হ্যাঁ কি না বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে। দেখো কেউ বুঝতে না অসুবিধা হলে আমি একাধিকবার বলবো, আমায় কিন্তু জিজ্ঞাসা করতে হবে। সালমা বুঝতে পেরেছো? পূজা বোঝা গেছে? স্যার বুঝতে পেরেছি। সুস্মিতা, সুজাতা, সীমা বুঝতে পেরেছো তো? দীপঙ্কর বোঝা যাচ্ছে? বলুন না। তাহলে দেখেছো আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে কেন? যেগুলো না পারবে জিজ্ঞাসা করো। দেখো চাপ ও উষ্ণ যখন স্থির থাকবে, আয়তনটা মূল সংখ্যা সমানুপাতিক। তাহলে এটা আয়তন, এটা মূল সংখ্যা সমানুপাতিক। কে স্থির, পি স্থির আর টি স্থির, পি আর টি স্থির। বোঝা গেছে? তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। তাহলে সবগুলো সূত্রই কার সঙ্গে, সব সূত্রই হচ্ছে আয়তনের সঙ্গে। আর কি ফ্যাক্টর কাজ করছে, পি আছে, টি আছে, আর কে আছে, ভর আছে এন, ভর বা মূল সংখ্যা এন। যাহাই ভর তাহাই মূল সংখ্যা। এই ভি এর সঙ্গে তিনটে ফ্যাক্টর কাজ করছে। এবার বলো, প্রথমে চলে যাও বয়েলের। তোমরা প্রত্যেকে খাতা খোলো। বয়েলের সূত্র কার সঙ্গে, বয়েলে কার সঙ্গে সম্পর্ক দেখে হলো বলো। বয়েলে কার সঙ্গে সম্পর্ক, পি আর ভি। তাহলে সম্পর্কটা পি আর ভি। এ পি আর ভির সঙ্গে সম্পর্ক, সেটা কি, বয়েল। হ্যাঁ কি না? তাহলে যখন পি আর ভি এর সঙ্গে সম্পর্ক বয়েল, তখন বাকি দুটো কি আছে, টি আর এন স্থির। বলতে পারি ইয়েস অর নো? আবার চার্লসের সূত্র কার সঙ্গে, পি এর সঙ্গে টি এর। হ্যাঁ কি না? চার্লসের সূত্র, তখন বাকি কি, পি আর এন স্থির। বলতে পারি হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই। এরপরে চলে আসে ভি এর সঙ্গে এন। ভি এর সঙ্গে এন বলতে কার সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র যখন কি স্থির, যখন পি আর টি স্থির। বলো, আমি এইটুকুর মধ্যে কিন্তু সমস্ত গ্যাসিয়াস ল আমার পড়ানো কমপ্লিট। এইটুকু যে মনে রাখতে পারবে, তার গ্যাসের লগুলোর কোনো ডাউটই হবে না। বলো বোঝা গেল কিনা? এই ছকটা মনে রাখো, নিজেরাই সংজ্ঞা বলতে পারবে, নিজেরাই সূত্র বলতে পারবে। বলো হ্যাঁ কি না? যদি কেউ এটা মনে রাখে, শুধু একটাই মনে রাখতে হবে, এটা স্টার মেরে রাখো, যে একমাত্র বয়েলের সূত্রটা ব্যস্তানুপাতিক, বাকি দুটো সমানুপাতিক। তাহলে বলতে পারি স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে তার চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বয়েলের সূত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, চার্লসের সূত্র। স্থির চাপে উষ্ণতার কোনো গ্যাসের আয়তন তার মূল সংখ্যার কি বা ভরের সমানুপাতিক। দেখো এইটা দিয়ে কোনো ফর্মুলাগুলো বলা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো, আমাকে রেসপন্স করো। বোঝা যাচ্ছে? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। দেখো এই ছকটা মনে রাখো, অঙ্ক কিন্তু অনেকটা এগিয়ে যাবে। হয়েছে? হ্যাঁ কি না? চলো। আচ্ছা, একটা জিনিস আমি আমার ঠিক করা ভুলে গেছিলাম, খেয়াল নেই। এই যে তোমরা চার্লসের উত্তর লিখেছো না, যে বিকল্প রূপ প্রত্যেকে লিখেছো, যদি জায়গা থাকে না, এখানে একটু লেখচিত্র বলে সাইডে লিখে নাও। আমার না একদম খেয়াল নেই, লেখচিত্র বলে লিখে নাও যদি জায়গা থাকে, বা পরে গেলেও অসুবিধা নেই। যে চার্লসের সূত্রের লেখচিত্র, একদম খেয়াল নেই আমার করাতে, নোট ডাউন করে নাও। চার্লসের সূত্রের লেখচিত্র কেমন হবে দেখো, একটু ছোটো করে লিখে নাও, যে যদি টিকে এক্স অক্ষ আর ভিকে ওয়াই অক্ষ দিয়ে যদি প্রকাশ করা হয়, তাহলে হবে হচ্ছে এই রকম। ঠিক আছে? এটা কি? এটা জাস্ট হচ্ছে চার্লসের সূত্রের লেখচিত্র। ওকে, আশা করি খাতা তোমার জায়গা আছে, লিখে নিতে পেরেছো, বা পরে হলেও লিখে নিও। বলো, কোনো ডাউট থাকলে বলো আমাকে। এস অর নো হয়ে কোনটা বলো, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো, কোন জায়গায় হয়েছে লেখচিত্রটা চার্লসের লেখচিত্র। চার্লসের সূত্রে কার সঙ্গে কার সম্পর্ক, ভি এর সঙ্গে টি এর।
তাই ভিকে আমরা ওয়াই অক্ষ আর টিকে আমরা এক্স অক্ষে বসালাম, তাহলে সম্পর্কটা লেখচিত্র হয় এরকম একটা সরলরৈখিক। ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা। জাস্ট লিখে নাও মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। নোট ডাউন করেছো? তাহলে দেখো আমার মোটামুটি যে দেখো আশা করি লিখে নিয়েছো প্রত্যেকে। দেখো আমার এইটা কিন্তু আসল ব্যাপার, যেটা লাস্টে আমি নোট ডাউন করলাম। এই ভি এর সঙ্গে তিনটের সম্পর্ক চার্লস, বয়েল, অ্যাভোগাড্রো। কোনো অসুবিধা হলে আমাকে জানাও। বোঝা গেছে প্রত্যেকে? এস অর নো রিপ্লাই করবে। পূজা বুঝতে পেরেছো? সালমা বোঝা গেছে? হ্যাঁ স্যার। সুস্মিতা বুঝতে পেরেছো? আমাকে না হলে কালকে জিজ্ঞাসা করে নেবে কিন্তু কোনো অসুবিধা থাকলে। ঠিক আছে, চলো তাহলে পরের দিন আমি কি করাবো? পরের দিন করাবো এই যে তিনটে সূত্র পেলাম, এই তিনটে সূত্রকে মিশিয়ে দিয়ে কিভাবে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে নোট ডাউন করাবো। সেই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে যদি সামান্য সরে যাই তখন কি সমীকরণ আসে সেটা নোট ডাউন করাবো। তারপরে পরের দিনই আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক। বুঝতে পারলে? ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক কিন্তু পরের দিন আমরা আলোচনা করব। অঙ্ক ক্লাসে কিন্তু তোমরা এই সূত্রগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল রাখবে। ওকে, চলো তাহলে আজকে এতটাই। মঙ্গলবার কিন্তু আমি এরপর থেকে স্টার্ট করব। এবার আমি তোমাদের শুক্রবারের জন্য রুটিন দিয়ে দিয়েছি কী কী চ্যাপ্টারের পরীক্ষা হবে, একটু ভালো করে পড়ে নাও যেন প্রত্যেকের পরীক্ষা ভালো হয়। ওকে, চলো আজকে এতটাই।